ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টটাতে মূলত আমরা দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর মাইটোসিস বিভাজনের অবশিষ্ট অংশটার বিষয়ে আলোচনা করব। অলরেডি আমরা আগের পার্টটাতে ক্যারিওকাইনেসিসের প্রথম দুটো দশার বিষয়ে আলোচনা করেছি, যেটা প্রোফেজ এবং মেটাফেজ। এই ভিডিওতে আমরা মূলত অ্যানাফেজের বিষয়ে আলোচনা করব। অ্যানাফেজ, এই অ্যানাফেজের শব্দটার মধ্যে দুটো ছোট ছোট শব্দ ঢুকে আছে। একটা হচ্ছে অ্যানা, অ্যানা কথার মানে হচ্ছে উপরে, আর ফেজ মানে হচ্ছে দশা। অর্থাৎ এই দশা আমরা দেখতে পাবো কি না, অলরেডি আমরা মেটাফেজ দশায় দেখেছিলাম কি না, বেম তন্তুগুলোর ঠিক মাঝখানে অর্থাৎ বেমের একদম মাঝখানে ক্রোমোজোম গুলো সজ্জিত হয়েছিল। এবং সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকা কাইনেটোকোর গুলোর দ্বারা মূলত ক্রোমোজোম গুলো বেম তন্তুগুলোর সঙ্গে সংযুক্ত হয়েছিল। তা অ্যানাফেজে যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর কিন্তু বিভক্ত হয়ে নতুন অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাবো কি, এবং সৃষ্টি করার পর কিন্তু আলটিমেটলি তারা উপরের দিকে অর্থাৎ মেরুর দিকে কিন্তু উঠতে শুরু করে। সেই জন্যই উপরে কথাটা এসেছে, অ্যানা কথার মানেটা সেই জন্যই মূলত আসছে এখানে। তাহলে দেখতে পাচ্ছি কিনা ক্রোমোজোম গুলো কিন্তু ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করছে, মেরুর দিকে। সেই জন্যই ফেজটার নাম দেওয়া হয়েছে অ্যানাফেজ। তাহলে আমরা প্রথমে এর বৈশিষ্ট্যে ফার্স্টে লিখতে পারি যে ক্রোমোজোম গুলি সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে। এই বিষয়টা আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে। তার মানে এই যে ক্রোমোজোম গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অপত্য ক্রোমোজোম। তাহলে এটা প্রশ্ন দেয় যে অপত্য ক্রোমোজোম গঠিত হয় মাইটোসিস বিভাজনের কোন দশাটাতে? তাহলে আমরা বলবো যে ক্যারিওকাইনেসিসের অ্যানাফেজ নামক দশাতে। এবার বিভক্ত হয়ে যে উপরে উঠে যাচ্ছে, এই উঠে যাওয়ার পিছনে কারণ কি রয়েছে সেইটা আমাদের জানতে হবে। অপত্য ক্রোমোজোমগুলির মেরুর দিকে যে চলন দেখা যায় তাকে বলা হয় অ্যানাফেজীয় চলন বা অ্যানাফেজিক মুভমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যানাফেজিক মুভমেন্ট বা অ্যানাফেজীয় চলন দেখা যায় মূলত অ্যানাফেজ দশায়। কি হয় না, মেটাফেজ দশায় নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত থাকা ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর বিভক্ত হয়ে যে অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে সেগুলো কিন্তু দুই পাশে মেরুর দিকে ক্রমশ অগ্রসর হতে থাকে। এই যে অ্যানাফেজীয় চলনটা দেখা যায় এর কারণ কিন্তু রয়েছে তিনটে। সেই কারণগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর কারণ, মেরু থেকে ক্রোমোজোম পর্যন্ত যে তন্তুটা রয়েছে যেটাকে আমরা ক্রোমোজোমীয় তন্তু বলি, সেই ক্রোমোজোমীয় তন্তুগুলো কিন্তু সংকুচিত হয়। তার মানেই কিন্তু ক্রোমোজোম গুলো মেরুর দিকে নেমে আসবে, এইগুলো উপরের দিকে মেরুর উঠে যাবে। অর্থাৎ বলতে পারি যে ক্রোমোজোমীয়
তন্তুর সংকোচন হচ্ছে অ্যানাফেজীয় চলনের একটা কারণ। দ্বিতীয় কারণটা যদি আমরা দেখি 2 নম্বরে, সেটা হচ্ছে এই যে অপত্য ক্রোমোজোম গুলো তাদের মাঝখানে যে তন্তুটা গঠিত হয়েছে, যেটা কিন্তু মেটাফেজ দশায় ছিল না, অ্যানাফেজ দশায় গঠিত হলো, এই তন্তুটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তুটা কি হয় না, ইন্টারজোনাল তন্তুর প্রসারণ হয়, অর্থাৎ এই মাঝের তন্তুটা ক্রমশ প্রসারিত হয়, তার ফলে দেখা যায় যে ক্রোমোজোম গুলো কিন্তু ক্রমশ মেরুর দিকে এগিয়ে যায়। তাহলে আমরা দ্বিতীয় কারণ বলবো ইন্টারজোনাল তন্তুর প্রসারণ। আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর বিভক্ত হয়ে যে অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হয়েছে, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু সেন্ট্রোমিয়ার আছে, এবং সেই সেন্ট্রোমিয়ার গুলো পরস্পরের মধ্যে কিন্তু বিকর্ষণ বল কাজ করে, তার জন্যও ক্রোমোজোম গুলো উপরের দিকে ওঠে। তাহলে তৃতীয় কারণে আমরা বলবো যে সেন্ট্রোমিয়ার গুলির মধ্যে বিকর্ষণ বল যেটা কাজ করে, সেই বিকর্ষণ বলের জন্য অ্যানাফেজীয় চলন দেখা যায়। তাহলে দুটো ইম্পর্টেন্ট বিষয় আমরা পড়লাম, এক হচ্ছে অপত্য ক্রোমোজোম গঠিত হয় অ্যানাফেজ দশায়, দ্বিতীয়ত অ্যানাফেজীয় চলন দেখা যায়, যেটা মূলত 3টে বিশেষ কারণের জন্য সংঘটিত হয়। এরপর আমরা তৃতীয় পয়েন্টে বলতে পারি যে এই অ্যানাফেজ হচ্ছে এটা ক্ষণস্থায়ী দশা, মানে সব থেকে স্বল্প সময় স্থায়ী হয় কিন্তু এই দশাটা। ঠিক যেমন আমরা পড়েছিলাম প্রোফেজ হচ্ছে দীর্ঘস্থায়ী দশা, অ্যানাফেজ হচ্ছে ক্ষণস্থায়ী দশা। এছাড়া অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো কিরকম হয় না, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মানে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে অবস্থিত, সে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির হয়ে যায়। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এটা হয়ে যায় এল আকৃতির। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এটা হয়ে যায় জে আকৃতির, জে শেপ হয়ে যায়। আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এটা হয়ে যায় আই শেপ। তাহলে আমরা অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলোর বিভিন্ন কিন্তু আকৃতি দেখতে পাবো। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মানে যে ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে সেটা ভি শেপ হয়ে যায়। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মানে যে ক্রোমোজোমের মাঝের থেকে একটু নিচে সেন্ট্রোমিয়ার থাকে সেই ক্রোমোজোমটা এল শেপ দেখতে লাগে। আর অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম মানে ক্রোমোজোমের একদম প্রান্তে যে টেলোমিয়ার আছে তার একটু উপরে যদি সেন্ট্রোমিয়ার থাকে সেই রকমের ক্রোমোজোম জে শেপ হয়ে যায়। আর টেলোসেন্ট্রিক মানে যে ক্রোমোজোম গুলোর একদম প্রান্তেতে সেন্ট্রোমিয়ার আছে সেই ক্রোমোজোম গুলো কিন্তু আই শেপ দেখতে লাগে। এই হয়ে গেল টোটাল অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। তাহলে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি এবং বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম। এরপর আমরা ক্যারিওকাইনেসিসের লাস্ট দশাটার বিষয়ে পড়বো, সেটা হচ্ছে টেলোফেজ। এবার তাহলে আমরা অ্যানাফেজ দশার বিষয়ে জেনে নিয়েছি, এবার লাস্ট যে দশাটা রয়েছে সেটার বিষয়ে আমরা পড়বো, যেটা হচ্ছে টেলোফেজ দশা। টেলোফেজ, এখানে আমাদের মাথায় রাখতে হবে টেলো কথার মানে হচ্ছে প্রান্তীয় বলা যেতে পারে, আর ফেজ মানে দশা, অর্থাৎ এটা একদম প্রান্তীয় মানে শেষ দশা। তা অলরেডি আমরা অ্যানাফেজ দশা যেটা দেখছিলাম, ক্রোমোজোম গুলো বেমের দুটো ভিন্ন মেরুতে মানে দুটো বিপরীত মেরুতে উঠে যেতে শুরু করে, টেলোফেজ দেখা যায় সেই ক্রোমোজোম গুলো উঠে আসে এবং সেই ক্রোমোজোম গুলো রূপান্তরিত হয় নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকাতে, এবং সেই ক্রোম্যাটিন জালিকাটা নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত হয়, ভেতরে নিউক্লিয় লাশ পুনরাবির্ভূত হয়, হয়ে কিন্তু আলটিমেটলি দুটো নতুন অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা একদম সহজে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে গেলে আমরা খালি খেয়াল রাখবো যে এই যে টেলোফেজ, এটি প্রোফেজের
বিপরীত দশা, এটাকে প্রোফেজের অপোজিট ফেজ বলা হয়। তার মানে এর বৈশিষ্ট্য আমরা বলতে পারি, 1 নম্বরে আমরা প্রোফেজে বলেছিলাম যে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা এই দুটো অবলুপ্ত হয়ে গেছিল। এখানে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, অর্থাৎ তারা আবার রিঅ্যাপিয়ার করে যায়। 2 নম্বর ওখানে আমরা দেখেছিলাম কি, নিউক্লিয় জালক সেটা কন্ডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ ডিহাইড্রেশনও বলতে পারি, জল বিয়োজিত হয়ে সেখান থেকে ক্রোম্যাটিড দেন ক্রোমোজোম। এখানে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোম গুলো যেগুলো মেরুতে গিয়ে পৌঁছালো, সেই ক্রোমোজোমে কিন্তু জল যুক্ত হলো, ঠিক বিপরীত ঘটনা ঘটছে। জল যুক্ত হয়ে ক্রোম্যাটিড, তারপর সেই ক্রোম্যাটিডে আবারও কিন্তু জল যুক্ত হয়ে সেটা তৈরি করে ফেললো ক্রোম্যাটিন জালিকা। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যেটা, সেটা যে ক্রোমোস কিন্তু তার যে প্যাঁচ তৈরি হয়েছিল, সেই প্যাঁচটা কিন্তু আবার খুলে গেল। স্পাইরালাইজেশন প্রক্রিয়ায় প্যাঁচ হয়েছিল, এখানে ডি স্পাইরালাইজেশন হলো। এছাড়া আমরা প্রোফেজে বলেছিলাম বেম তন্তুর গঠন শুরু হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছবিতেই সেই বেম তন্তু কিন্তু অবলুপ্ত হয়ে যায়। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি না, প্রোফেজের ঠিক একদম বিপরীত ঘটনাগুলো ঘটছে। প্রোফেজে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়েছিল, এখানে কিন্তু তারা আবার রিঅ্যাপিয়ার করে গেছে, পুনরাবির্ভূত হয়েছে। প্রোফেজে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমাটিড হয়ে ক্রোমোজোম গঠিত হয়েছে, এখানে ঠিক তার বিপরীত। অর্থাৎ আমরা ওখানে দেখিয়েছিলাম যে ক্রোমোজোম প্যাঁচ সৃষ্টি হয়ে স্পাইরালাইজেশন প্রক্রিয়ার দ্বারা প্লেকটোনমিক কুণ্ডলী তৈরি করেছিল। এখানে কিন্তু ডিস্পাইরালাইজেশন দেখা যায়, অর্থাৎ প্যাঁচ কিন্তু খুলে যায়। এছাড়া বেম অবলুপ্ত হয়। আর আমরা অবশ্যই বলবো যেটা, সেটা হচ্ছে 2 প্রান্তে কিন্তু দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। তাহলে আমরা পুরোপুরি দেখে পারলাম কি না, এটি প্রোফেজের একদম পুরোপুরি বিপরীত ফেজ বলা যেতে পারে, অপোজিট ফেজ প্রোফেজের। তাহলে আমরা কিন্তু ক্যারিওকাইনেসিসটা পুরো কমপ্লিট জেনে নিলাম, যে ক্যারিওকাইনেসিসের প্রথম দশা হচ্ছে প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, আর লাস্টলি আমরা পড়লাম কি, আমরা টেলোফেজের কথা পড়লাম। এরপর আমরা কিন্তু লাস্টলি কি দেখতে পাচ্ছি না, একটা কোষে দুটো কিন্তু অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এবার আমাদের সাইটোকাইনেসিস পড়ার পালা, মানে মাইটোসিস বিভাজনের দ্বিতীয় স্টেজটা বলা যেতে পারে, দ্বিতীয় অংশ বা দ্বিতীয় খণ্ড, সেইটার বিষয়ে আমরা জেনে নেব। সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, তা প্রথমে আমরা প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসটা দেখে নিচ্ছি, তারপর আমরা উদ্ভিদ কোষ দেব। প্রাণী কোষে সাইটোকাইনেসিসটা স্টার্ট হয়, আমাদের খেয়াল রাখতে হবে, শুরু হয় কিন্তু অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় স্টার্ট হয়, এই জায়গাটা খুব খেয়াল রাখা দরকার। এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটাকে বলা হয় ক্লিভেজ, ক্লিভেজ বা ফারোয়িং বলা হয়। তাই এখানে কি দেখা যায়, অ্যানাফেজ দশাতেই মূলত সাইটোপ্লাজমটা 2 ধারে খাঁজ বিশিষ্ট হয়। এটা কি খাঁজ বা আমরা ক্লিভেজ বলছি, প্রক্রিয়াটা খাঁজ বিশিষ্ট হয়ে হয়। সেই খাঁজ ক্রমশ কিন্তু দৃঢ় হতে থাকে বা গভীর হতে থাকে, ভেতর দিকে আরো বেশি ঢুকে যায়, এবং আলটিমেটলি দেখা যায় যে সাইটোপ্লাজমটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে গিয়ে দুটো নতুন অপত্য কোষ সৃষ্টি করে। এটাই হয়ে গেল ক্লিভেজ পদ্ধতি। মানে আমরা দেখতে পাচ্ছি কিনা পদ্ধতিটা কিন্তু একদম ধারে, অর্থাৎ পরিধির দিকে শুরু হলো, তারপর সেটা ক্রমশ কেন্দ্রের দিকে সরে এসেছে। এই ধরনের পদ্ধতিটাকে আমরা বলবো যে এটা সেন্ট্রি পেটাল ম্যানারে হলো, অর্থাৎ কেন্দ্রাভিমুখী বলতে পারি, কেন্দ্রের দিকে অভিমুখ করে আস্তে আস্তে খাঁজটা সরে এসে সাইটোপ্লাজমটাকে দুটো খণ্ডে ভাগ করে দিল। এরপর এই সাইটোকাইনেসিস যদি আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখি, একটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখি, তাহলে সেও অলরেডি ক্যারিওকাইনেসিস করে দুটো নিউক্লিয়াস নিয়ে রয়েছে। তা এটার ক্ষেত্রে কি দেখা যায় না, এটার ক্ষেত্রে সাইটোপ্লাজমের কেন্দ্রে কিন্তু এরকম
একটা পাতের ন্যায় গঠন তৈরি হয়, যেটাকে কোষ পাত বলা হয়। এই যে কোষ পাত বা এটাকে সেল প্লেট বলা হয়, সেটা গঠিত হয়। তবে তার আগে জানতে হবে যে কোষ পাত বা সেল প্লেট কিভাবে তৈরি হলো। না, এই সাইটোপ্লাজমে পড়ে থাকে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা, যেগুলোকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। এই মাইক্রোফিলামেন্ট গুলো জুড়ে তৈরি করে ফ্র্যাগমোপ্লাস্ট। দেন সেই ফ্র্যাগমোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর এবং গলগি বস্তু, বা এটাকে আমরা গলজি কমপ্লেক্স বলি, তার সঙ্গে জুড়েই তৈরি করে কিন্তু কোষপাত। অর্থাৎ গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর ফ্র্যাগমোপ্লাস্ট, এই তিনটে বিষয় মিলে সাইটোপ্লাজমের একদম মাঝখানে তৈরি হয়েছে কোষপাত। তারপর সেই কোষপাত ক্রমশ কিন্তু পরিধির দিকে সরতে শুরু করে, এবং দেখা যায় কিনা এই কোষ পাতের উভয় পাশে কিন্তু কোষ প্রাচীর সৃষ্টি হতে থাকে, যেগুলোকে আমরা নবনির্মিত কোষ প্রাচীর বলবো। নতুন এটা তৈরি হচ্ছে, বিভিন্ন প্রকার উপাদান মিলিত হয়ে। তারপর কি দেখা যায় না, সেই কোষপাত একদম সাইটোপ্লাজমটাকে দুটো খণ্ডে পুরোপুরি বিভক্ত করে দেয়, মানে একদম প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আলটিমেটলি এখান থেকে আমরা দুটো নতুন প্ল্যান্ট সেল পেয়ে যাব, নতুন দুটো অপত্য কোষ আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটা কিন্তু টেলোফেজে শুরু হয়। তাহলে আমরা প্ল্যান্ট এবং অ্যানিমাল সাইটোকাইনেসিসের যদি পার্থক্য বলি, তাহলে আমরা প্রথমেই শুরুর দশাটা যদি বলি, একটা প্রাণী কোষে শুরু হয় অ্যানাফেজ দশাতে, কিন্তু একটা উদ্ভিদ কোষে ওটা টেলোফেজ দশায় শুরু হয়। প্রাণী কোষে আমরা দেখতে পাচ্ছি ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে হচ্ছে, উদ্ভিদ কোষে কোষপাত গঠনের মাধ্যমে। এছাড়া প্রাণী কোষে দেখলাম কিনা পরিধির দিক থেকে কেন্দ্রের দিকে সরেছে, যেটাকে আমরা সেন্ট্রিপেটাল ম্যানার বলতে পারি। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ম্যানার, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী প্রক্রিয়াটা। অর্থাৎ কেন্দ্রে প্রথম তৈরি হলো, তারপর সেটা দেখা যাচ্ছে কিনা দুই পাশে পরিধির দিকে ক্রমশ সরে গেছে। তাহলে এই তিনটে পার্থক্য আমরা সাইটোকাইনেসিসের দিতে পারি উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে। আর ক্যারিওকাইনেসিসে একটাই মুখ্যত পার্থক্য, সেটা হচ্ছে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বেম গঠন করে মাইক্রোটিবিউলগুলো, অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেটা কিন্তু সেন্ট্রোজোমের দ্বারা গঠিত হয়। এই মূলত একটা উদ্ভিদ আর প্রাণী কোষের টোটাল মাইটোসিসের পার্থক্য বলা যেতে পারে। সাইটোকাইনেসিসের উপর ডিপেন্ড করে তিনটে পার্থক্য, আর ক্যারিওকাইনেসিসের উপর ডিপেন্ড করে একটা পার্থক্য আমরা লিখতে পারি। এছাড়া আরেকটা ক্যারিওকাইনেসিসে লেখা যেতে পারে যে প্ল্যান্ট সেলের মাইক্রোটিবিউলের দ্বারা যে বেম গঠিত হয়, সেটাকে আমরা বলতে পারি অ্যানাস্ট্রাল বেম। তার আমরা বলতে পারবো কিনা উদ্ভিদ কোষে অ্যানাস্ট্রাল বেম গঠনের মাধ্যমে মাইটোসিস হয়। আর প্রাণী কোষের বেমটা যেহেতু অ্যাস্টার রশ্মি বের হয় সেন্ট্রিওল গুলো থেকে, সেই অ্যাস্টার রশ্মি গুলো মিলিত হয়ে তৈরি হয়, তাই সেটাকে অ্যাম্ফিঅ্যাস্ট্রাল স্পিন্ডল বা অ্যাম্ফিঅ্যাস্ট্রাল বেম বলা হয়। এইটা দিয়ে আর একটা পার্থক্য আমরা বলতে পারি। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, যে প্রাণী কোষে ক্যারিওকাইনেসিস হওয়ার পর সাইটোকাইনেসিস হয়ে দেখতে পাচ্ছি দুটো নতুন অপত্য কোষ তৈরি হয়েছে, যেখানে প্রতিটাতে একটা করে নিউক্লিয়াস আছে। তা যদি এই অ্যানিমাল সেলটার সাইটোকাইনেসিস না হতো, তাহলে কি দেখা যেত না আবার ক্যারিওকাইনেসিস করতো, তখন এই কোষটায় কিন্তু একাধিক নিউক্লিয়াস তৈরি হয়ে যেত। এই একাধিক নিউক্লিয়াস যুক্ত তখন প্রাণী কোষ গঠিত হতো, যে প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম। এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সিনসাইটিয়াম হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষ। অর্থাৎ ক্যারিওকাইনেসিস হওয়ার পর যদি সাইটোকাইনেসিস না হয়, আবারও ক্যারিওকাইনেসিস শুরু হয়ে যায়, তখন কিন্তু প্রাণী কোষটা অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে। আর একই ঘটনা যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ, তখন তাকে আমরা বলবো সিনোসাইট। সিনোসাইট হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড প্ল্যান্ট সেলকে বলা হয়, বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে আমরা বলবো। তাহলে এই আমরা কিন্তু মাইটোসিস বিভাজনের দুটো দশার বিষয় জেনে নিয়েছি। এরপর লাস্টলি আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইটোসিস বিভাজনের তাৎপর্যটা জানবো, বা গুরুত্ব যদি বলি। 1 নম্বর, আমাদের মাইটোসিস কোথায় আমরা পড়েছি, যে আমাদের যে সোম্যাটিক সেলগুলো রয়েছে, অর্থাৎ দেহমাতৃকোষ, এই দেহমাতৃকোষে মাইটোসিস হয়ে কিন্তু কোষের সংখ্যা বাড়ে, যার দরুন আলটিমেটলি আমাদের গ্রোথ বা বৃদ্ধি হয়। 2 নম্বর, প্রজনন বা রিপ্রোডাকশন, সেই প্রজননেও কিন্তু মাইটোসিস বিভাজনের একটা ভূমিকা আছে। কেন প্রজননের সময় যখন গ্যামেট তৈরি হয়, সেই গ্যামেট তৈরির ক্ষেত্রে প্রথমে মাল্টিপ্লিকেশন ফেজ হয়, তখন কিন্তু মাইটোসিস বিভাজন হয়, শেষের দিকে কিন্তু মিয়োসিস হয়। এছাড়া ভ্রূণের ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধির সাথে সাথে আমরা বলতে পারি বিকাশের কথাও
বিকাশ বা ডেভেলপমেন্ট তখনও কিন্তু মাইটোসিস বিভাজনের প্রয়োজন পড়ে, ভ্রূণের পরিস্ফুটন যখন হয়। এছাড়া আমরা বলতে পারি যে ক্ষয়পূরণ ও পুনরুৎপাদন এইগুলোর ক্ষেত্রে, অর্থাৎ পুনরায় কোনো একটা অংশ তৈরি করতে বা কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে সেখানটা আবার পুনরায় মানে রিকভার করার জন্যও কিন্তু মাইটোটিক ডিভিশন বা মাইটোসিসের প্রয়োজন পড়ে। তাহলে এই আমরা জেনে নিলাম টোটাল মাইটোসিসের বিষয়ে, যে মাইটোসিস বিভাজন দুটো পার্টে হয়। প্রথমে ক্যারিওকাইনেসিস, সেটা 4টে দশার মাধ্যমে হয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেন হয় সাইটোকাইনেসিস, এবং তারপর আমরা মাইটোসিসের তাৎপর্য করলাম, এবং উদ্ভিদ আর প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্যটাও কিন্তু আমরা এইটা খেয়াল রাখলে, মানে টোটাল পড়াটা খেয়াল রাখলে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। এরপর নেক্সট পার্টে আমরা মিওসিস বিভাজনের কথা আলোচনা করব, তারপর কোষ চক্র বা সেল সাইকেলের বিষয়ে।